হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টেন্স বাডি অরুণিমা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে নবম শ্রেণীর তৃতীয় চ্যাপ্টার থেকে দেহ তরল এবং যে রক্তের উপাদান এগুলো নিয়ে আলোচনা হবে। তাহলে আজকে প্রথম টপিকেই আসি, সেটা হলো দেহ তরল। আমাদের দেহের মধ্যে কি কি তরল দেখা যায়, মানে দেহের মধ্যে কি কি ফ্লুইড বা তরল অবস্থান করে। যেমন প্রধান হলো রক্ত, লসিকা, ঘর্ম, তারপর সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, তারপর ধরো ঘাম, মূত্র, সাইনোভিয়াল তরল, এই সমস্তগুলোই বডি ফ্লুইডের মধ্যে পড়ে। প্রথম যে গুরুত্বপূর্ণ যেটা আসে, যেটার কথা সবার আগে আমাদের মাথায় আসে, সেটাই হলো রক্ত। তাহলে এই রক্ত কোথায় অবস্থান করে? বদ্ধ সংবহন তন্ত্র যাদের ক্ষেত্রে দেখা যায়, যেমন আমাদের ক্ষেত্রে বদ্ধ সংবহন দেখা যায়, আমাদের ক্ষেত্রে এই রক্ত অবস্থান করে হৃৎপিণ্ডে বা হলো রক্তবাহতে, সেটা শিরা, ধমনী বা জালক, যে কোনো একটাই হতে পারে। আর যারা মুক্ত সংবহন দেখায় তাদের ক্ষেত্রে তোমার রক্তবাহ আছে, তার সাথে হৃৎপিণ্ডও আছে, কিন্তু তার সাথে কি আছে? হিমোসিলও আছে। এদের ক্ষেত্রে দেহ গহ্বর বা হিমোসিলেও রক্ত এসে মুক্ত হয়, ঠিক আছে? সেই জন্যই এটার নাম হলো মুক্ত সংবহন। এই যে মুক্ত সংবহন নিয়ে তোমরা যদি আরও ডিটেলস বুঝতে চাও, তাহলে এর ওপরে আমার একটা ভিডিও করা আছে, তোমরা প্লিজ গিয়ে দেখে নিও, আমি আই বাটনে দিয়ে দেবো। চলো এখন দেখে নিই রক্তের কাজ কি। রক্তের প্রধান কাজ তোমরা সবাই জানো, অক্সিজেনকে পরিবহন করা, পুষ্টি পদার্থকে সরবরাহ করা, তারপর দেহের প্রত্যেকটা কোষে যে বিপাকজাত যে দূষিত পদার্থ তৈরি হচ্ছে সেগুলোকে একটা নির্দিষ্ট অঙ্গে প্রেরণ করা, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা, হরমোন সংবহন করা, এইগুলো। এরপর আসি লসিকা। এই লসিকা প্রধানত অবস্থান করে লসিকা বাহ, লসিকা জালক, থোরাসিক ডাক্ট আর রাইট লিম্ফ্যাটিক ডাক্ট, ঠিক আছে? আচ্ছা, এই যে ছবিটা গেছি, একটা মানুষের স্ট্রাকচারের জাস্ট রাফ একটা ড্র করেছি। এই যে মানুষের যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, যেদিকে আমি রেড ডট ডট দিচ্ছি, এই দিকটা যে লসিকা, সেটা সম্পূর্ণভাবে মানে বাহিত হচ্ছে হলো এই ডান লিম্ফ্যাটিক ডাক্ট দিয়ে, ঠিক আছে? তার মানে এই দিকে আছে হলো ডান লিম্ফ্যাটিক ডাক্ট, মানে এই ডান লিম্ফ্যাটিক ডাক্ট মানুষের ডান দিকের সম্পূর্ণ জায়গাটার মধ্যে থেকে লসিকাকে কি করে? কালেক্ট করে এবং এসে জমা করে হলো রাইট সাবক্লেভিয়ান ভেইনের মধ্যে, এসে ওটাকে ছেড়ে দেয়। তাহলে ডান লিম্ফ্যাটিক ডাক্ট, ঠিক আছে? আর এই যে কোনো মানুষের বাঁ দিকটায়, পুরো অংশটাতে ডট ডট যদি দিই, পুরো শরীরের বাকি অংশটা থেকে তোমার এই থোরাসিক ডাক্ট লসিকাকে কালেক্ট করে, মানে নিয়ে আসে এবং এসে ফেলে হলো লেফট সাবক্লেভিয়ান ভেনের মধ্যে। তাহলে বুঝতেই পারছো, দুটো বড় বড় যে ডাক্ট আছে, এই দিকটা কাজ করে হলো থোরাসিক ডাক্টের মাধ্যমে, আর এই দিকটা করে হলো থোরাসিক ডাক্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে বুঝতেই পারছো যে এই থোরাসিক ডাক্ট আমাদের বাঁ দিকের সারা শরীরে যে লসিকা সেটাকে কালেক্ট করে। তাহলে যেহেতু বাঁ দিক থেকে কালেক্ট করছে, তাই এই মানে থোরাসিক ডাক্টের অন্য নাম হলো লেফট লিম্ফ্যাটিক ডাক্ট, ঠিক আছে? আচ্ছা, এই যে থোরাসিক ডাক্টের আরও একটা কাজ আছে। আমরা যে খাদ্য খাই না, সে খাদ্যের যে ফ্যাট, সেটা কি লসিকার মাধ্যমেই শোষিত হয়। লসিকার মাধ্যমে শোষিত হওয়ার পরে সেটা এই যে লসিকার বাহের মধ্যে দিয়ে এসেই আলটিমেটলি আসে হলে থোরাসিক ডাক্টের মাধ্যমেই পুরো শরীরের যে প্রধান যে মানে মেন যে ফ্লো তোমার এই লেফট সাবক্লেভিয়ান ভেন, সেখানে চলে আসে, কালেক্ট হয়, ঠিক আছে? সেই জন্য এই থোরাসিক ডাক্টের মধ্যে দিয়ে শুধুমাত্র লসিকা বাহিত হয় না, তার সাথে কিছুটা পরিমাণ ইমালসিফাইড ফ্যাটও থাকে, ঠিক আছে? তাহলে লসিকা প্লাস ইমালসিফাইড ফ্যাট, এই দুটোকে মিলে বলে হলো কাইল। এবার সেই জন্য এই যে থোরাসিক ডাক্টে বলে হলো কাইলিফেরাস ডাক্ট, ঠিক আছে? বা এটার আরও একটা নাম আছে, সেটা হলো হুরনেস ডাক্ট। তাহলে অনেকগুলো নাম আছে, তোমাদের এত ডিটেলস জানার প্রয়োজন নেই, কিন্তু এটা বোঝার জন্য বুঝে রাখো যে আমাদের শরীরের এই অংশটা থেকে এই অবধি মোটামুটি রাইট লিম্ফ্যাটিক ডাক্টের মাধ্যমে হলো সমগ্র জায়গা থেকে লসিকাটা কালেক্ট হয়ে এক জায়গায় এসে পড়ে। আর এই আমাদের শরীরের এই বাকি অর্ধেকটা থেকে সমস্ত নিচের যে পা, সমস্ত জায়গা থেকে লসিকা কালেক্ট হচ্ছে এই থোরাসিক ডাক্টের মাধ্যমে। কাইল কি? এটা কিন্তু অনেক জায়গাতে প্রশ্ন আসে। তাহলে কি? লসিকা প্লাস ইমালসিফাইড ফ্যাট, এই দুটো মিলে তৈরি হয় হলো কাইল। এই কাইলটাই অ্যাবজর্ব হয় এই থোরাসিক ডাক্টের মাধ্যমে। তাহলে এই যে লসিকাটা প্রধান কাজ কি? দেখো,
রক্ত আমাদের কিন্তু সম্পূর্ণ প্রত্যেকটা কোষে যেতে পারে না। রক্ত কত অবধি যেতে পারে? রক্তবাহ অবধি, তাই তো। রক্তবাহ থেকেই যে মানে লসিকা সেই যে পুষ্টি বলো, অক্সিজেন বলো, সেইগুলোকে কলা কোষের মধ্যে নিয়ে যায়। ঠিক আছে, তাহলে এইটা যদি রক্তবাহ হয় আর এইখানে যদি কোষ থাকে, এই যে রক্তবাহ আর কোষের মধ্যে সংযোগ স্থাপন করে হলো লসিকা। ঠিক আছে, তাহলে রক্তেরও যা কাজ মোটামুটি লসিকারও তাই কাজ। লসিকার কাজ কি? কলা কোষে পুষ্টি সরবরাহ করা, কারণ লসিকা না থাকলে কিন্তু রক্তবাহ থেকে এই যে কলা বা কোষ এই অবধি কিন্তু পুষ্টিটা আসতো না, একইভাবে অক্সিজেনও আসতো না। তাই দ্বিতীয় কাজ হলো কলা কোষে অক্সিজেন সরবরাহ করা। তৃতীয় হলো লসিকার মধ্যে লিম্ফোসাইট থাকে। লিম্ফোসাইটের প্রধান একটা কাজ কি? সেটা হলো দেহের প্রতিরক্ষায় সাহায্য করা। আর ফোর্থ হলো অন্ত্র থেকে ফ্যাট শোষণে সাহায্য করা, যেটা আমি বললাম কাইলের কথা। অন্ত্র থেকে যে ফ্যাট শোষণ সেটা একমাত্র হয় এই লসিকারই সাহায্যে, কারণ ফ্যাট রক্তের মধ্যে যেতে পারে না, কারণ এটা কি জলে দ্রবীভূত নয়, তাই তো। সেই জন্য এটা লসিকায় চলে আসে এবং লসিকায় সেটা আমাদের শরীরে বাহিত হওয়ার পরে সেটা থোরাসিক ডাক্টের মাধ্যমে সেটা লেফট সাবক্লেভিয়ান ভেনের মাধ্যমে লেফট সাবক্লেভিয়ান সার্কুলেশনের মধ্যে চলে আসে এবং তারপর সেটা শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে। নেক্সট আসি ঘাম। এই যে ঘাম, এটা ঘর্মগ্রন্থি থেকে ক্ষরিত হয়। আর এর কাজ কি? আমাদের শরীর থেকে দূষিত পদার্থ অনেকটাই এই ঘামের মাধ্যমেই বার হয়ে যায়। সেই জন্যই কিন্তু ঘামের মধ্যে দূষিত পদার্থ থাকে এবং তার মধ্যে ব্যাকটেরিয়া খুব সহজে ফর্ম করে বলেই কিন্তু ঘামে দুর্গন্ধ সৃষ্টি হয়। নেক্সট হলো ঘাম যেহেতু আমাদের শরীর থেকে বাষ্পীভূত হয়ে যায়, ধরো যে জায়গাটায় ঘাম হচ্ছে সেই জায়গা থেকে ঘামটা বাষ্পীভূত হচ্ছে, সেই জায়গার লীন তাপ গ্রহণ করেই ও বাষ্পতে পরিবর্তিত হয়, মানে জল থেকে বাষ্পরূপে পরিবর্তিত হতে হতে কিছু তাপ লাগে, সেই তাপটা হলো লীন তাপ এবং সেটা সেই যে জায়গাটা থেকে ও বাষ্পীভূত হচ্ছে সেই জায়গা থেকে গ্রহণ করে, ফলে সেই লোকাল জায়গাটা কিন্তু ঠান্ডা হয়ে যায়, শরীর শীতল হয়। এই দুটো প্রধান কাজ হলো ঘামের কাজ। নেক্সট আসি মূত্র। মূত্র থাকে কোথায়? মূত্রাশয়ের গবিনী। মূত্র গবিনীতে থাকে না, কিন্তু যখন কিডনিতে মূত্র তৈরি হয় তারপর বৃক্ক থেকে গবিনীর মাধ্যমেই মূত্রাশয় এসে মূত্র জমা হয়, সেজন্যই দুটো নামই উল্লেখ করা হয়েছে। এর প্রধান কাজ কি? শরীর থেকে যে সমস্ত রেচন পদার্থ জলের মাধ্যমে দ্রবীভূত হয়ে শরীর থেকে বার করা সম্ভব সেগুলো বার হয়ে যায়। আর সেকেন্ড হলো শরীরে দেহের জলের ভারসাম্য বজায় রাখে, মানে আমরা যদি অতিরিক্ত জল খাই সেটাকে বার করে দিচ্ছে, বা ধরো আমরা কম জল খেলাম সেক্ষেত্রে মূত্রের পরিমাণ কমিয়ে সেখান থেকে জল অ্যাবজর্ব করে নেয় আমাদের শরীর। আর থার্ড হলো এটাও দেহের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে, কারণ যত বেশি শরীর থেকে মূত্র নির্গত হবে শরীরের তাপমাত্রা কিন্তু কম থাকে। নেক্সট আসি সিএসএফ। সিএসএফ এর পুরো নাম হলো সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। নামটা থেকেই বুঝতে পারছো স্পাইনাল আছে মানে হলো এটা মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ডের মধ্যে অবস্থান করে যে তরল পদার্থ বা যে তরল, এটা কোথায় অবস্থান করে? মস্তিষ্কের গহ্বরে, সুষুম্নাকাণ্ডের গহ্বরে আর সাব অ্যারাকনয়েড স্পেসে থাকে। ঠিক আছে, মাথার মধ্যে যে সমস্ত গহ্বর বা ধরো সুষুম্না কাণ্ডের মধ্যে যে গহ্বর এই জায়গায় অবস্থান করে। এই যে সাব অ্যারাকনয়েড স্পেস এটা কোথায় থাকে? এই যে সাব অ্যারাকনয়েড স্পেস হলো ধরো আমাদের মাথার একদম ওপরে থাকে স্কাল, ঠিক আছে, স্কালের নিচে থাকে হলো ডুরা ম্যাটার, ঠিক আছে, ডুরা ম্যাটারের তলায় থাকে অ্যারাকনয়েড ম্যাটার, ঠিক আছে, অ্যারাকনয়েড ম্যাটারের তলায় থাকে হলো এই সাব অ্যারাকনয়েড ম্যাটার বা মানে সাব অ্যারাকনয়েড স্পেস, তার নিচে থাকে হলো পিয়া ম্যাটার আর তার নিচে থাকে ব্রেন। তাহলে ব্রেনের ওপরে যে কভারিংগুলো রয়েছে বা যে আবরণগুলো রয়েছে সেই আবরণগুলো কি কি বললাম? ওপরে হলো স্কাল যেটা শক্ত হাড় আমাদের, তার নিচে কি থাকছে? ডুরা ম্যাটার, তার নিচে থাকছে অ্যারাকনয়েড ম্যাটার। এই অ্যারাকনয়েড ম্যাটারের তলায় আর পিয়া ম্যাটারের ওপরে এই দুটো জায়গায় মানে এই দুটোর মাঝে অবস্থান করে হলো সাব অ্যারাকনয়েড স্পেস, ঠিক আছে, এই জায়গায় এই তরল সিএসএফ অবস্থান করে। আচ্ছা, এই সিএসএফ এর এই সাব অ্যারাকনয়েড স্পেসে কাজ কি? এটা কুশনের মতো কাজ করে, মানে বাইরে থেকে যদি মস্তিষ্কে আঘাত লাগে সেটা তো একটা রক্ষা করছে আমাদের স্কাল, তার নিচে থাকছে এই যে সাব অ্যারাকনয়েড স্পেসে অবস্থান করছে সিএসএফ সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। কোনো তরল যখন থাকছে সেটা একটা কুশনের মতো ভিতরের যে ব্রেনটাকে সেটাকে ঢেকে রাখছে। চলো দেখে নিই এই যে সিএসএফ এর কাজ কি। মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ডকে পুষ্টি প্রদান করছে, দ্বিতীয় হলো মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ডকে অক্সিজেন প্রদান করছে, আর তৃতীয় হলো এই সমস্ত জায়গায় যে সমস্ত দূষিত পদার্থ তৈরি হয়, কারণ কোষ এখানেও বিপাক চলে, বিপাকের ফলে কিছু দূষিত পদার্থ তৈরি হয়, সেই দূষিত পদার্থগুলো কিন্তু বার করে দিতে সাহায্য করে এই সেরিব্রো স্পাইনাল ফ্লুইড।
তারপর দেখো নেক্সট যে তরল সেটা হলো সাইনোভিয়াল তরল। এই সাইনোভিয়াল তরল আমাদের যে কোনো জয়েন্টে অবস্থান করে, সন্ধিতে অবস্থান করে, মানে এই কনুইটা যে এরম করছি, এই কনুইয়ের যে জাংশন, দুটো জয়েন্ট, দুটো হাড়ের জয়েন্ট, এই দুটো হাড়ের জয়েন্টে অবস্থান করে, হাঁটুতে থাকে, ঠিক আছে, মানে যে সমস্ত জয়েন্টগুলো ফ্লেক্সিবল, আমরা মানে মুভমেন্ট করতে পারি, সেই সমস্ত জায়গায় এই সাইনোভিয়াল তরল অবস্থান করে। এটা কেন থাকে? ধরো এইটা একটা হাড়, এটা একটা হাড়, এই দুটো হাড় আছে, এবার এই হাড়টা এরম হচ্ছে, ফ্লেক্সিবল হচ্ছে, ঠিক আছে, তাহলে এই দুটো হাড়ের যদি মুভমেন্ট হয়, এই জায়গাটায় কি হচ্ছে, ঠোকাঠুকি লাগছে, তার ফলে কিন্তু এই হাড়ের এই অংশগুলো ক্ষয়ে যেতে পারে। সেই জন্য এই দুটোর মাঝের অংশে তরল থাকে, যাতে একটা হাড়ের সাথে আর একটা হাড়ের ঘর্ষণ না হয়, তার ফলে সেখান থেকে এদের কোনো রকম তোমার ক্ষয় না হয়, ঠিক আছে। তাহলে এর কাজ কি? দুটি অস্থি সন্ধির মধ্যে দুটো অস্থির ঘর্ষণ থেকে রক্ষা করা। নেক্সট হলো কলাকোষীয় তরল। কলাকোষীয় মানে কি? আমাদের যে কলা আছে সেই কলার মাঝে অবস্থান করে যে তরল, সেটাকে বলে। এটার কাজ হলো কলাকোষকে সজীব রাখতে সাহায্য করে, পুষ্টি প্রদান করে। আর নেক্সট হলো কোষান্তর তরল, মানে এই একটা কোষ, এই একটা কোষ, দুটো কোষের মাঝে, দুটো কোষের মাঝের অংশে যে তরল অবস্থান করে তাকেই বলে কোষান্তর তরল। এর কাজ হলো ব্যাপন আর অভিস্রবণে সাহায্য করা, কারণ একটা কোষ থেকে ধরো কিছু পদার্থ বেরিয়ে যাচ্ছে, বা ধরো সেইটাই পাশের কোষটা গ্রহণ করছে, এরমভাবে যেগুলো চলতে থাকে সেগুলো এই কোষান্তর তরলের মাধ্যমে ঘটতে থাকে। তার মানে কি? ব্যাপন ও অভিস্রবণে সাহায্য করছে। এখন আসি রক্তের উপাদানে। এই রক্তের উপাদান পড়াবার শুরুতেই আমি বলে দিচ্ছি, এই ছকটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালো করে পড়বে, কারণ এইটা অনেক সময় 3 মার্কসের কোয়েশ্চেনে এই ছকটা লিখতে দেয় উইথ এই যে সমস্ত যে পার্সেন্টেজ এগুলো। তাই জন্য এই ছকটা তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করবে। পুরো মানে তোমার বইয়ের যে ডিটেলস যে সমস্ত কিছু আছে সেগুলো সব এই ছকের মধ্যে লিখে ফেলবে, লিখে নিয়ে এটা পড়বে। কি বলতে চাইছি, মানেটা কি? এই যে জৈব, যেটা এই জৈবের যে অনেকগুলো ভাগ সমস্ত লিখে নেবে, প্রত্যেকটার উদাহরণ আলাদা কালি দিয়ে লিখে নেবে। যেরকমভাবে ধরো আমি লিখেছি, তাও আমি সবকটা লেখার এখানে জায়গা পাইনি, তোমরা এরকম সবকটা অপশান, মানে শর্করার যা যা হবে, খরিত পদার্থ যা যা হবে, প্রোটিন যা যা হবে, সমস্ত লিখে নিয়ে তবে সেই চারটা পড়বে, যাতে একটাও বাদ না যায়। তাহলে কি হবে বলো তো, তোমাদের এই চারটাও পড়া হয়ে যাবে, তার সাথে অনেকগুলো ছোট প্রশ্ন একসাথে পড়া হয়ে যাবে। আর যখন খাতায় লিখবে ঠিক এইভাবে লিখবে, মানে ধরো এইগুলো একটা কালিতে লিখলে, পার্সেন্টেজগুলো আলাদা কালিতে লিখলে, তারপর ধরো এই শর্করার আন্ডারে যে উদাহরণগুলো লিখেছো, প্রোটিনের উদাহরণ, প্রোটিনবিহীন নাইট্রোজেন গঠিত উদাহরণ, এগুলো সব আবার আলাদা আলাদা কালিতে লিখবে। তাহলে কি হবে, জিনিসটা তোমার পড়তে সুবিধা হবে পরীক্ষার আগে, আর খাতাতেও যখন রিপ্রেজেন্ট করবে পরীক্ষার খাতায়, তখনও কিন্তু এরকম কালি চেঞ্জ করে লিখবে। গ্রিন আর রেডটা ইউজ করবে না, সেগুলো ছাড়া ধরো নীল ইউজ করবে, ব্ল্যাক ইউজ করবে, জেল কালি ইউজ করতে পারো, ব্লু যেটা সেটা একটু এমনি ব্লু এর থেকে ডিফারেন্ট হয়, বেগুনি কালি ইউজ করতে পারো। এইগুলো ইউজ করে তোমরা কিন্তু এই ছকটা দেখতে এমনভাবে রিপ্রেজেন্ট করবে যাতে টিচারের প্রত্যেকটা এগুলো মানে প্রত্যেকটা খুঁটিনাটি চোখে পড়ে, ঠিক আছে। চলো শুরু করা যাক। রক্তের উপাদানকে প্রধান দুটো ভাগে ভাগ করা যায়, একটা রক্তরস বা প্লাজমা, আর একটা হলো রক্তকণিকা বা যেটাকে আমরা বলি রক্তকোষ, ঠিক আছে। রক্তের মধ্যে অবশ্যই প্লাজমার পরিমাণ বেশি থাকে, প্রায় 55%, আর কণিকা হলো 45%। তাহলে দেখো 55 + 45 মিলে 100% হলো, ঠিক আছে। এবার দেখো এই যে প্লাজমার দুটো পার্ট, জল আর কঠিন। অবশ্যই প্লাজমার মধ্যে জলটাই অনেকটা বেশি, সেটা হলো 91 থেকে 92%। তাহলে বাকিটা হলো কঠিন, মানে হলো 8 to 9%। কঠিনের মধ্যে দুরকম ভাগ আছে, কিছু অজৈব আছে, কিছু জৈব। অজৈব মানে কি, কিছু ধরো তোমার এসেনশিয়াল এলিমেন্টসগুলো থাকে, লাইক সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, কপার, আয়রন, এগুলো থাকে। আর জৈব পদার্থ যেগুলো, সেগুলোকে বেশ কতগুলো ক্যাটাগরিতে ভাগ করা যায়। যেমন ধরো শর্করা, প্রোটিন, ফ্যাট, এগুলো তো প্রধান। প্রোটিন ছাড়াও প্রোটিনবিহীন নাইট্রোজেন গঠিত কিছু পদার্থ থাকে। তাছাড়াও থাকে রঞ্জক পদার্থ, খরিত পদার্থ, গ্যাসীয় পদার্থ। প্রত্যেকটার উদাহরণ আমি বলছি, তোমরা কিন্তু এইভাবেই পড়বে। যেমন শর্করার আন্ডারে প্রধান কি, গ্লুকোজ। এবার তোমরা বলতে পারো এখানে তো অন্য কিছু থাকে না কেন, মানে ধরো তোমার শ্বেতসার বা ফ্রুক্টোজ, এগুলো কারণ শরীরে যে সমস্ত খাবারই হোক না কেন সেগুলো আলটিমেটলি শর্করা যদি হয় ভেঙে গিয়ে গ্লুকোজেই পরিণত হয় এবং সেটাই শোষিত হয়, সেজন্য শর্করার মধ্যে শুধু গ্লুকোজই আছে। প্রোটিনের মধ্যে সেরাম অ্যালবুমিন, সেরাম গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রথম ব্রিন।
সেরাম অ্যালবুমিন, এখানে সেরাম লেখাটার এত জায়গা ছিল না, সেই জন্য আমি এরকম শর্টকাট করেছি। তোমরা এই চারটা পারলে কি করবে, একটা বড় আর্ট পেপারে লিখবে, লিখে তোমাদের যে পড়াশোনার জায়গা তার সামনে টাঙিয়ে দেবে। তাহলে কি হবে, তোমাদের এটা বারবার চোখে দেখতে দেখতে না অনেকটা সহজে মুখস্থ হয়ে যাবে। যেমন ধরো, তাহলে প্রোটিনগুলো কি বললাম, সেরাম অ্যালবুমিন, সেরাম গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন। ঠিক আছে, এবার আসি হলো ফ্যাট। ফ্যাটের মধ্যে আছে 3 রকম ফ্যাট, প্রশমিত ফ্যাট, কোলেস্টেরল, লেসিথিন। তারপর প্রোটিনবিহীন নাইট্রোজেন ঘটিত কিছু পদার্থ আছে, যেমন ইউরিয়া, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, জ্যান্থিন, এগুলো। তারপর হলো রঞ্জক পদার্থ। রঞ্জক পদার্থ যেটা থাকে সেটা হলো বিলিরুবিন, বিলিভার্ডিন। ঠিক আছে, এই রক্তের মধ্যে এই রঞ্জকগুলো থাকে। তাহলে রঞ্জক পদার্থ কি কি রয়েছে, বিলিরুবিন আর বিলিভার্ডিন। আর ক্ষরিত পদার্থ কি, রক্তের মাধ্যমে ক্ষরিত হয় যে পদার্থগুলো, হরমোন উৎসেচক এগুলো। গ্যাসীয় পদার্থ কি, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন আর নাইট্রোজেন, এগুলো। তাহলে এই ছকটা পুরোটা হয়ে গেল জৈব পদার্থের মধ্যে কি কি থাকতে পারে। তারপর আসি রক্তকণিকা বা রক্তকোষ। এই রক্তকণিকা বা রক্তকোষকে প্রধান 3টে ভাগে ভাগ করা যাচ্ছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। এই যে লোহিত রক্তকণিকা, এটা রক্তে থাকে হলো 4.35 থেকে 5.65 বিলিয়ন পার MCL, মানে হলো মাইক্রোলিটার। MCL এর পুরো নাম হলো, এখানটা লিখছি, MCL হলো মাইক্রোলিটার। ঠিক আছে, তাহলে 1 মাইক্রোলিটারে 40 লক্ষ থেকে প্রায় 50 লক্ষের আশেপাশে লোহিত রক্তকণিকা থাকে। শ্বেত রক্তকণিকা 2 রকম, এক গ্র্যানুলোসাইট, গ্র্যানুলোসাইট। আচ্ছা, এই যে শ্বেত রক্তকণিকার এক গ্র্যানুলোসাইট আর গ্র্যানুলোসাইট কেন বলছে, এই যে শ্বেত রক্তকণিকার ভিতরে যে সাইটোপ্লাজম থাকে, সেই সাইটোপ্লাজমে কারো কারো ক্ষেত্রে কিছু কিছু দানাদার পদার্থ থাকে, কারো কারো ক্ষেত্রে দানাদার পদার্থটা থাকে না। যাদের ক্ষেত্রে দানাদার অংশটা থাকে না তাদেরকে বলা হয় হলো এক গ্র্যানুলোসাইট। গ্র্যানু মানে হলো গ্র্যানিউল কথাটা থেকে এসেছে। ঠিক আছে, সে তারা হলো এই যে মোনোসাইট আর লিম্ফোসাইট। আর গ্র্যানুলোসাইট মানে যাদের সাইটোপ্লাজমে এরকম দানাদার অংশ থাকে, তারা কারা, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। ঠিক আছে, আর হলো কি অনুচক্রিকা। এই অনুচক্রিকার সংখ্যা থাকে হলো 1.5 লক্ষ থেকে 4.5 লক্ষ অবধি পার MCL, মানে হলো মাইক্রোলিটার। এখানে পার সাইনটা দিতে হবে। আর এই শ্বেত রক্তকণিকার সংখ্যা কত, 4500 থেকে হলো 11,000 পার MCL, মাইক্রোলিটার। মানে 1 মাইক্রোলিটারের মধ্যে তোমার 4500 থেকে 11,000 অবধি থাকে। আচ্ছা, এই যে শ্বেত রক্তকণিকার সংখ্যা, আমাদের শরীরে কোনো ইনফেকশন হয়েছে কিনা, ধরো এই যে কোভিড আদৌ হয়েছিল কিনা, বা এই যে টেস্টগুলো ভায়া ব্লাড টেস্ট কিভাবে করা যেতে পারে, এই যে WBC বা শ্বেত রক্তকণিকাকে কাউন্ট করা হয়। যখনই আমাদের শরীরে কোনো রকম ভাইরাল ইনফেকশন বা কিছু ইনফেকশন হয়, সেক্ষেত্রে এই WBCর সংখ্যা অনেকটা কমে যায়। ঠিক আছে, মানে কি, বাইরে থেকে কোনো কিছু ধরো ফরেন পার্টিকেল ঢুকেছে আর কোষে, মানে আমাদের শরীরের WBC এরা কি করে, একে অন্যের সাথে যুদ্ধ করে। যুদ্ধ করলে কি হবে, এদিকের সৈনিকও কিছু মারা পড়বে, এদিকের সৈনিকও মারা পড়বে। তাহলে এদিকেরও WBC মানে আমাদের শরীরের মধ্যে যে রক্ত, তারও যে WBC, সেগুলোও কিন্তু সংখ্যা মানে মারা পড়ে, তার ফলে এদের সংখ্যা অনেকটা কমে যায়। এখন আলোচনা আসি লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা বা RBC, রেড ব্লাড কর্পাসেল বা রেড ব্লাড সেল, যে কেউ যে কোনো একটাই বলতে পারে, সেটার জন্যই হলো RBC। এই যে RBC, এটা রক্তে কত পরিমাণে থাকছে, তোমার 4 মিলিয়ন থেকে হলো 5 মিলিয়ন এরকম মধ্যে, মানে হলো 40 লক্ষ থেকে 50 লক্ষ পার মাইক্রোলিটার। ঠিক আছে, আচ্ছা, এই যে লোহিত রক্তকণিকা, এটা আমাদের শরীরে 120 দিন বেঁচে থাকে, তারপরে এই লোহিত রক্তকণিকা নষ্ট হয়ে যায়। লোহিত রক্তকণিকা নষ্ট হয়ে গিয়েই যে রঞ্জক পদার্থ সেটা তৈরি করে, সেটাই হলো বিলিরুবিন আর বিলিভার্ডিন। ঠিক আছে, এবার এই যে বিলিরুবিন, বিলিভার্ডিন, এটা মূত্রের মাধ্যমে নির্গত হয়, তার জন্যই মূত্রের রং হলুদ রঙের হয়। তাহলে মূত্রের যে হলুদ রং, সেটা আসে হলো বিলিরুবিন, বিলিভার্ডিন থেকে। এই যে লোহিত রক্তকণিকা, এটা তৈরি হয় কোত্থেকে, যখন ভ্রূণ অবস্থায় থাকে কোনো মানুষ, তখন তার ভাস্কিউলোসা অঞ্চল থেকে উৎপন্ন হয়। জন্মের ঠিক 1 মাস আগে তখন যকৃৎ ও প্লীহা থেকে উৎপন্ন হয়। আর জন্মের পর এটা প্রধানত আমাদের যে অস্থি মজ্জা, সেখান থেকে তৈরি হয়। প্রধানত আমাদের যে ফিমার হাড় আছে, মানে আমাদের যে উরুতে অবস্থান করে যে বড় হাড়, সেই ফিমার হাড়ের ভিতরেই যে বোন ম্যারো বা তোমার মজ্জা রয়েছে, সেই মজ্জা থেকেই কিন্তু লোহিত রক্তকণিকা তৈরি হয়। এই লোহিত রক্তকণিকাকে দেখতে কেমন, এই লোহিত রক্তকণিকা
বাইরে আবরণটা হলো লাইপোপ্রোটিন দ্বারা নির্মিত, মানে হলো এইরকম, এটার বাইরে যে আবরণ সেটা হলো লাইপোপ্রোটিন দ্বারা গঠিত। এর ভিতরে প্রোটিন আছে, ফ্যাট আছে, সামান্য কার্বোহাইড্রেট আছে, আর আছে হিমোগ্লোবিন। ঠিক আছে। আচ্ছা, পরিণত অবস্থায় লোহিত রক্তকণিকা যখন পরিণত হয়ে যায় মানুষের ক্ষেত্রে, মানুষের পরিণত লোহিত রক্তকণিকার মধ্যে কোনো রকম কোনো নিউক্লিয়াস নেই। ঠিক আছে। আচ্ছা, এই যে লোহিত রক্তকণিকা এটা কিন্তু এর আকারকে মানে কি বলবো চেঞ্জ করতে পারে। লাইক যখন এটা ধরো ব্লাড ভেসেলসের মধ্যে দিয়ে পরিবাহিত হচ্ছে, মানে রক্তবাহের মধ্যে দিয়ে পরিবাহিত হচ্ছে, তখন এটা এরকম ডাম্বেল শেপের হয়ে যেতে পারে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই লোহিত রক্তকণিকার কাজ কি? প্রথম কাজই হলো আমাদের শরীরের যে অক্সিজেন সেটাই হিমোগ্লোবিনের সাহায্যে যুক্ত হয় এবং সেটা এক জায়গা থেকে এক জায়গায় চলে যায়। দ্বিতীয় কাজ হলো কি আমাদের শরীরের অম্লত্ব ও ক্ষারত্বকে বজায় রাখে। তৃতীয় হলো আমাদের শরীরের যে ধনাত্মক আয়ন ও ঋণাত্মক আয়নের মধ্যেও সাম্যাবস্থা বজায় রাখছে। আর চতুর্থ হলো কি এই যে লোহিত রক্তকণিকা এটা আমাদের রক্তের সান্দ্রতাকে বজায় রাখে, মানে কারো শরীরে যদি লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যায় তার রক্ত অনেকটা পাতলা হবে। ঠিক আছে, মানে রক্তের যে সান্দ্রতা সেটা অনেকটা কম হবে। আর যাদের ক্ষেত্রে শরীরে রক্ত মানে কি বলবো রক্তের মধ্যে আরবিসি বেশি থাকে তাদের রক্ত একটু ঘন হয়। সাধারণভাবে পুরুষের শরীরে এই যে অ্যামাউন্ট বলেছি লোহিত রক্তকণিকার সংখ্যা একটু বেশি থাকে, কারণ পুরুষের শরীরে নির্গত হয় টেস্টোস্টেরন। সেই টেস্টোস্টেরন এই যে লোহিত রক্তকণিকার যে তৈরি হওয়ার প্রসেসটাকে মানে স্টিমুলেট করে, বাড়িয়ে দেয়। ঠিক আছে, সেজন্য ছেলেদের শরীরে কিন্তু অ্যানিমিয়া এটা তোমরা খুব একটা শুনবে না, কিন্তু মেয়েদের শরীরে এই যে লোহিত রক্তকণিকা এটার সংখ্যা ছেলেদের থেকে কম থাকে। কারণ একটা মেয়ে যখনই অ্যাডোলেসেন্স পিরিয়ডে পড়ে তখনই তার শরীরে যে সমস্ত হরমোন বার হয় ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, এই ইস্ট্রোজেন আমাদের শরীরে মেয়েদের শরীরে যে এই আরবিসি প্রোডাকশন বা এই লোহিত রক্তকণিকা তৈরিকে এই মানে উৎপন্ন হওয়ার যে প্রসেসটাতে একটুখানি কমিয়ে দেয়। সেই জন্য মেয়েদের শরীরে আরবিসির সংখ্যা ছেলেদের থেকে একটু কম থাকে। এরপর আসি শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি। এই যে শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি এটা তৈরি হয় আমাদের শরীরে হলো যকৃৎ থেকে, প্লীহা আর লসিকা গ্রন্থি থেকে। আমাদের শরীরের লসিকা গ্রন্থি প্রধানত আর্মপিট অঞ্চলে অবস্থান করে। একটা পায়ের সাথে যে অংশ জোড়া থাকে কোমরের সেই খাঁজের মধ্যে মানে লসিকা গ্রন্থিগুলো থাকে এবং সেখান থেকেই এই ডাব্লিউবিসি তৈরি হচ্ছে। আচ্ছা, এই যে ডাব্লিউবিসি এটাকে দেখতে কীরকম, এটার বাইরেও একটা আবরণ আছে তোমার লাইপোপ্রোটিন দ্বারা নির্মিত এইরকম। ঠিক আছে। আচ্ছা, এর ভিতরে অবস্থান করে নিউক্লিয়াস। আচ্ছা, নিউক্লিয়াসটা গোলাকারও হতে পারে, বহু লতিযুক্ত হতে পারে। লতি মানে কি, নিউক্লিয়াসটা এইরকমও হতে পারে, ঠিক আছে, বা গোলাকারও হতে পারে। আচ্ছা, এদের যে সাইটোপ্লাজমে দানা থাকতেও পারে, দানা না থাকতে পারে। ঠিক আছে, দানা থাকলে সেটা হয়ে যায় গ্র্যানুলোসাইট, তার মানে যেগুলোর মধ্যে দানা আছে সেটা নিউট্রোফিল, ইওসিনোফিল বা বেসোফিল। আর যে সমস্ত এই যে শ্বেত রক্তকণিকার মধ্যে সাইটোপ্লাজমে দানা নেই তারা হলো মোনোসাইট আর লিম্ফোসাইট। তাহলে এখন দেখে নিই এই যে ডাব্লিউবিসি প্রত্যেকটার কি কি কাজ। প্রথম হলো লিম্ফোসাইট। এই লিম্ফোসাইটের কাজ হলো কি অ্যান্টিবডি তৈরি করে এবং সেই অ্যান্টিবডির মাধ্যমে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। সেকেন্ড হলো মনোসাইট। এই মনোসাইটের কাজ হলো কি তোমার ওই ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে বাইরে থেকে যে সমস্ত রোগ জীবাণু ঢোকে সেগুলোকে খেয়ে নেয়। ফ্যাগোসাইটোসিস কি পদ্ধতি, ধরো এটা হলো মনোসাইট। ঠিক আছে, মনোসাইটটা এরকম রয়েছে, এর সামনে ধরো এমন একটা এটা এসছে, এটা হলো ফরেন পার্টিকেল বা বাইরে থেকে ঢোকা কোনো রোগ জীবাণু। ঠিক আছে, এবার এ কী করে, এই যে রোগ জীবাণু যেটা ঢুকেছে এটাকে এরমভাবে ঘিরে ধরে প্রথমে। ঠিক আছে, তারপর ক্রমশ এটাকে শরীরের মধ্যে ঢুকিয়ে নেয়, তারপর সম্পূর্ণই শরীরের মধ্যে ঢুকিয়ে এটাকে নষ্ট করে দেয়। বোঝা গেল, এইটাই হলো ফ্যাগোসাইটোসিস পদ্ধতি। নেক্সট আসি নিউট্রোফিল। নিউট্রোফিলও একই কাজ করে। এই যে তোমার ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে বাইরে থেকে যে রোগ জীবাণু যেগুলো ঢোকে সেগুলোকে নষ্ট করে দেয়। ইওসিনোফিল। ইওসিনোফিলের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আমাদের শরীরে ইওসিনোফিল হিস্টামিন ক্ষরণ করে, আর হিস্টামিন ক্ষরণের মাধ্যমে এ আমাদের শরীরে অ্যালার্জিকে প্রতিরোধ করে। আর নেক্সট হলো বেসোফিল। এই বেসোফিলের কাজ হলো কি হেপারিন ক্ষরণ করে। হেপারিন আমাদের শরীরের মধ্যে রক্তবাহের মধ্যে রক্তকে জমাট বাঁধতে দেয় না, তার ফলে রক্তটা চলাচল করতে থাকে।
ঠিক আছে, তাহলে এই যে প্রত্যেকটার কাজ খুব ভালো করে পড়বে, এখান থেকেও ছোট প্রশ্ন আসে বা অনেক সময় শুধু এই শ্বেত রক্তকণিকার কাজগুলো লিখতে দেয়। এই শ্বেত রক্তকণিকার গড় আয়ু হলো 1 থেকে 15 দিন। এরপর আসি অনুচক্রিকা। এই যে অনুচক্রিকা, এটা কিন্তু কোনো কোষ নয়, এটা কোষের থেকেই তৈরি হওয়া কিছু ফ্র্যাগমেন্ট বা ভাঙা ভাঙা অংশ। ঠিক আছে, একটা হয় মেগা ক্যারিওসাইট, এরকম বড় মতো দেখতে একটা কোষ। ঠিক আছে, এই কোষ থেকেই তৈরি হয় হলো ক্ষণপদ। এরকমভাবে অ্যামিবার যেরকম ক্ষণপদ তৈরি হয় তেমনি এদেরও ক্ষণপদ তৈরি হয়। এই যে ক্ষণপদ থেকে টুকরো 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 অংশ বেরিয়ে আসে, সেইটাই হলো অনুচক্রিকা। তাহলে এই অনুচক্রিকা তৈরি হয় কোথা থেকে? এই অনুচক্রিকা তৈরি হচ্ছে আমাদের যে অস্থি মজ্জা আছে, সেই অস্থি মজ্জার ভিতরে থাকে হলো মেগা ক্যারিওসাইট নামের একটা কোষ। সেই মেগা ক্যারিওসাইট নামক কোষের যে ক্ষণপদ সৃষ্টি হয়েছে অ্যামিবার মতো, সেইখান থেকেই যে ফ্র্যাগমেন্ট বা ভাঙা ভাঙা অংশ বেরিয়ে আসে, সেইটাই হলো অনুচক্রিকা। ঠিক আছে, এই যে অনুচক্রিকার গড় আয়ু হলো 8 থেকে 9 দিন। তার মানে বুঝতেই পারছো আমাদের শরীরে কিন্তু কন্টিনিউয়াস অনুচক্রিকা তৈরি হতে থাকছে, কারণ 8 থেকে 9 দিন পর এগুলো মারা যায়। তারপরে এই যে অনুচক্রিকা, এগুলো এই যে খরিত হলো, এগুলো দেখতে কীরকম? এগুলো দেখতে এমনি একটা কোষের মতো। এর ভিতরে যেহেতু এটা কোষেরই ভাঙা অংশ, সেজন্য এর ভিতরে কিন্তু কোনো নিউক্লিয়াস নেই, কিন্তু এর ভিতরে তোমার মাইটোকন্ড্রিয়া আছে, এর ভিতরে গলগি বডি আছে, এর ভিতরে বিভিন্ন রকম গহ্বর আছে, পিনোসাইটিক গহ্বর, সংকোচী গহ্বর, এগুলো অবস্থান করে। এই যে অনুচক্রিকার কাজ কি? এই অনুচক্রিকা থ্রম্বোপ্লাস্টিন ক্ষরণ করে। এই যে থ্রম্বোপ্লাস্টিন, এটা প্রথমবিনকে থ্রম্বিনে পরিণত করে। ঠিক আছে, তাহলে প্রথমবিন আমাদের তো রক্তেই অবস্থান করে, যেটা বললাম। এই যে দেখো প্রোটিনের মধ্যে আছে প্রথমবিন। এই যে প্রথমবিন, ঠিক আছে, এইটা কিন্তু রক্তে এমনি কোনো কাজ করে না, কিন্তু এইটা যখন থ্রম্বিনে পরিণত হয়ে যায় তখন এটা একটা জালের মতো এরকম গঠন সৃষ্টি করে। ঠিক আছে, তার মধ্যে দিয়ে রক্তগুলো যেতে পারে না, এরকমভাবে ট্র্যাপ হয়ে যায়। ঠিক আছে, তাহলে অনুচক্রিকা কি ক্ষরণ করছে? থ্রম্বোপ্লাস্টিন ক্ষরণ করছে। তাহলে এখানে কি কাজ করছে? থ্রম্বোপ্লাস্টিন। এই থ্রম্বোপ্লাস্টিন কি কাজ? প্রথমবিনকে থ্রম্বিনে পরিণত করছে। ঠিক আছে, তাহলে এই থ্রম্বিনের মধ্যে দিয়ে, মানে এর ভিতর দিয়ে রক্ত যেতে পারছে না, ওই জায়গায় রক্ত জমাট বেঁধে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কোথায় ঘটে? আচ্ছা, যখন ধরো কোথাও কেটে গেছে আমাদের হাতে, ওপরে যেটা আমরা চোখে দেখতে পাই, সেই জায়গাগুলোতে এই যে অনুচক্রিকায় জমাট বাঁধতে সাহায্য করে। আচ্ছা, আমরা অনেক সময় দেখতেও পাই না, যেটা কিন্তু আমাদের যে রক্তজালক বা রক্তবাহ, সেগুলোও কিন্তু ভিতরেও ইনজিওর হয়। ঠিক আছে, যেটা আমরা বাইরে থেকে দেখতে পারি না, সেই যে ইনজুরি, সেগুলো কিন্তু নিজে নিজেই সারে এই অনুচক্রিকার মাধ্যমেই। ধরো কোনো জায়গায় রক্তবাহ ছিঁড়ে গেছে, ফেটে গেছে, সেই জায়গায় এই যে পুরো রিপেয়ারমেন্টের কাজটা এই অনুচক্রিকায় করে, এই থ্রম্বোপ্লাস্টিনের মাধ্যমে প্রথমবিনকে অ্যাক্টিভ করে থ্রম্বিনে রূপান্তরিত করছে। তাহলে এই যে লোহিত রক্তকণিকা, এর সংখ্যা স্বাভাবিকের থেকে কমে গেলে সেইটাকে বলে হলো অ্যানিমিয়া। আচ্ছা, এই যে WBC বা শ্বেত রক্তকণিকা, এর সংখ্যা স্বাভাবিকের থেকে বেড়ে গেলে সেটাকে বলে হলো লিউকেমিয়া, বা যেটাকে বলা হয় ব্লাড ক্যান্সার। ঠিক আছে, আর এই যে শ্বেত রক্তকণিকা, এর সংখ্যা খুব বেশি পরিমাণ কমে গেলে সেইটাকে বলা হয় লিউকেপেনিয়া। ঠিক আছে, আর এই যে অনুচক্রিকা, এদের সংখ্যা স্বাভাবিকের থেকে কমে গেলে যেটা তৈরি হয় সেটাকেই বলে হলো পারপিউরা। তাহলে আজ এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটা লাইক করো, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো। দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটনও আছে, ওটাও ক্লিক করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।